নমস্কার। আজকে আচমন বক্তৃতামালার যে তৃতীয় পর্ব সেই নিয়ে আমরা মোটামুটি হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শান্তনু সরকার। আজকে আমাদের যে আলোচনা তার বিষয়বস্তু মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী এবং শিরোনাম, এই আলোচনার শিরোনাম বলা যেতে পারে জীবনী রচনা, রাজনীতি এবং ঈশ্বরচন্দ্র। এবং যেহেতু ঈশ্বরচন্দ্রের দ্বিশতবর্ষ সদ্য সদ্য আমরা পার করে এলাম, সেহেতু আজকে কোথাও গিয়ে তার প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই আজকের এই আলোচনা। এবং জীবনী পাঠ এবং জীবনী রচনা এই দুটোই বোধহয় আমাদের শিক্ষা ও সংস্কৃতির একটা বড় অঙ্গ। এবং আমি খুব ছোটবেলায় আমার মনে আছে, বোধহয় শঙ্খবাবুর লেখা একটা জীবনী পড়েছিলাম বিদ্যাসাগরের। এবং গতকাল আমি জানতে পারলাম, আমার এক দাদা সুক্তানন্দ ডাকুয়ার মাধ্যমে আমি জানতে পারলাম যে শম্ভুচন্দ্র বিদ্যাসাগরের ভাই সম্ভবত, উনি বোধহয় প্রথম বিদ্যাসাগর জীবনীটা লিখেছিলেন। আমি এই বিষয়টা জানতাম না। তো আজকে আমিও খুব আগ্রহের সঙ্গে শুনতে চাই আর কি, ঈশ্বরচন্দ্রের জীবনী, এতগুলো জীবনী রচনা হয়েছে এবং কোথাও দয়াসাগর, কোথাও করুণাসাগর, কোথাও বিদ্যাসাগর, বিভিন্ন রূপে তাকে দেখা হয়েছে। এই জীবনীগুলোর মধ্যে লিঙ্ক কোথায় বা তার কতটুকু সত্য, কতটা মিথ, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। বলবেন শান্তনু সরকার, অধ্যাপক শান্তনু সরকার। আমি আর কালাতিপাত না করে একেবারেই শান্তনু বাবুর কাছে চলে যাব। ধন্যবাদ গৌরব। অনেকদিন আগেই গৌরব আমাকে এই বক্তৃতাটার কথা বলেছিল। যাই হোক, এই মাধ্যমটার সঙ্গে আমি খুব একটা ক্লাস করাতে হয়, এখন অনলাইনে আমরাও ক্লাস করছি, বক্তৃতা দিচ্ছি, সবই ঠিক আছে। এই মাধ্যমটা খুব একটা আরামদায়ক নয় আমার কাছে, ফলে আর কি কিছুটা বসেছিলাম। অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ ধরা যাক আজকের এই বিদ্যাসাগর এই বিষয় নিয়ে বলতে গেলেও এই মাধ্যমের আমার একটা সমস্যা মনে বলছি, যেভাবে কেউ কেউ শুনছেন, যদি কেউ থাকেন আমি জানি না, এটা অনেকটা না এক পাঠ থেকে, এক জায়গা থেকে বলা। এখানে কোনো ডায়ালগ প্রায় নেই। এই যে নেই, এটা আমার কাছে একটু অস্বস্তি। কেউ কেউ হয়তো প্রশ্ন করেন কোনো কোনো জায়গায়, কিন্তু শারীরিকভাবে তাকে আমি দেখতে পাচ্ছি। আমাদের ট্র্যাডিশন তো আসলে মুখের কথা, গল্প বলতে বলতে দস্তানগোইদের আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ভালো জায়গাগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। সেই জায়গা থেকে এই মাধ্যমটার একটা সীমাবদ্ধতা আমার কাছে। যাই, বিদ্যাসাগর একদম শুরুতে গৌরব বলেছে, চমৎকারভাবেই বলেছে যে জীবনী রচনা এবং পাঠ একটা রাজনীতি থাকে। জীবনী নিয়ে যেহেতু শুরু করা, আমি একদম শুরু করছি একজনের কথা দিয়ে। তিনি বিদ্যাসাগর বিশেষজ্ঞ, ব্রায়ান আছে, তার বিদ্যাসাগর নিয়ে একটা কাজ আছে, দ্য লাইফ অ্যান্ড আফটার লাইফ অফ অ্যান এমিনেন্ট ইন্ডিয়ান। সেখানে তিনি এক জায়গায় বলছেন যে দ্য মডার্ন সেলফ ইমার্জ থ্রু ন্যারেশন। বয়ানের মধ্যে দিয়ে আধুনিক আধুনিক মানুষের যে সত্তা, তা তৈরি হয় বয়ান, ন্যারেটিভ। জীবনী এক ধরনের নানান ধরনের ন্যারেটিভ, জীবনীও গুরুত্বপূর্ণ জায়গা। কেন জীবনী তৈরি হয়, কার জীবনী লেখা হয়, কোন সময় থেকে জীবনীগুলো লেখা শুরু হলো, তার একটা ইতিহাস আছে, তারও একটি নির্দিষ্ট রাজনৈতিক কারণ আছে। সমাজে তার কোন সময় হচ্ছে, কেন রেনেসাঁ, পুঁজিবাদের এক ধরনের বিকাশ পৃথিবীতে বিভিন্ন জায়গায়, তার আগে কাদের জীবনী লেখা হবে, এই এই যে গোটা গল্পটা, তারও একটা নির্দিষ্ট আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কারণ আছে। অত গভীরতে আলোচনায় যাওয়া যাবে না। তো আমি কিছু কিছু ছুঁয়ে যাবো যে এখানে বিদ্যাসাগরের এই যে জীবনী রচনা,
এখানেও কিভাবে রাজনীতি কাজ করেছে, কেন বিদ্যাসাগরের জীবনী রচনা। গৌরব বলছিল যে ওই শঙ্করবাবু লেখা পড়েছে, তো শুনেছে যে শম্ভুচন্দ্র ঠিকই আছে, বিদ্যাসাগরের ভাই তার জীবনী প্রথম রচনা করেছে। আমি শুরু করি যে 19 শতাব্দীতে তো বহু সে অর্থে সমাজ সংস্কারক, বিখ্যাত, গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন বাংলায়। যদি রামমোহন রায়কে দিয়ে শুরু করা, রামমোহন রায়, অবশ্যই বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, খুবই গুরুত্বপূর্ণ এদের প্রত্যেকে। এদের মধ্যে বিদ্যাসাগর ছাড়া বাকি প্রায় প্রত্যেকের পৃথিবী জোড়া কিন্তু না। বিদ্যাসাগর নিজে কোনোদিন জানন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষেরও খুব অন্যান্য জায়গায় ঘুরেছেন তা নয়, বিদেশে তো জানি। আর এর সঙ্গে পৃথিবীতে খুব বিদ্যাসাগর খুব পরিচিত নাম তাদের। তিনি কোনো ধর্ম আন্দোলন তৈরি করেননি, তিনি কোনো ধর্মীয় গুরু নন। কিন্তু 19 শতাব্দীতে এই যাদের কথা বললাম, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সব, তাদের সবার এই সবাই, সবার মধ্যে সব থেকে বেশি যদি দেখা যায় জীবনী রচনা হয়েছে, সেটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হঠাৎ কেন বিদ্যাসাগর কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, কেন তার এত এত জীবনী রচনা হল? মানে সে অর্থে জীবনীর যদি আমরা কথা বলি, যে সে অর্থে কিন্তু প্রথম জীবনী কিন্তু তার ভাই লেখেন। তার ভাই শঙ্করচন্দ্র যেটা লিখেছিলেন সেটা অবশ্যই তার বেঁচে থাকতে থাকতে লিখেছিলেন। প্রথম জীবনীর একটা অংশ আমরা বরং পাচ্ছি হচ্ছে রামগতি ন্যায়রত্নের লেখা, 1872 বেরোচ্ছে, ওই বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। রামগতি ন্যায়রত্ন আমরা যেটাকে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম কাজ বলি, বাংলা সাহিত্যের ছাত্র। বিদ্যাসাগরের ছাত্র ছিলেন রামগতি। তো বিদ্যাসাগর একটি বই লিখেছিলেন, সংস্কৃত সাহিত্যের বই, ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব, সংস্কৃত ভাষা ও সাহিত্য প্রস্তাব। তার অনুকরণে এই বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব রচনা করছেন। সেখানে বাংলা ভাষা নামক যে অধ্যায়, সেখানে বিদ্যাসাগর সম্পর্কে বিস্তৃত আলোচনা করছেন, তার জীবনীর একটা বড় অংশ। পরবর্তী মাথায় রাখতে হবে, জীবনীগুলো কিন্তু বহু ক্ষেত্রে রামগতি ন্যায়রত্নের এই জীবনী, যে জীবনী, তার থেকে কিন্তু সাহায্য নিয়েছে। অবশ্যই তারপরে লেখা হয়েছে। বিদ্যাসাগর নিজে খুব সংক্ষিপ্ত স্বরচিত গ্রন্থ রচনা করেছিলেন, খুব সংক্ষিপ্ত রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এছাড়া মারা যাওয়ার পর বিহারীলাল সরকার এবং চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় একই সালে রচনা করেছেন। তারপরে সুবলচন্দ্র মিত্র রচনা করেছেন, অশোক সেন রচনা করেছেন ইংরেজিতে, এই দুটো। ইন্দ্র মিত্র রচনা করেছেন, নানানজন, এই মানে শঙ্করবাবু ছোট, নানানজনের এছাড়া ছোটখাটো লেখা আছে, সম্পূর্ণ জীবনী খুব গভীরে না গিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে যে 19 শতাব্দীর ইতিহাসটা এখানে আমার কাছে মনে হচ্ছে, একজন বিদ্যাসাগরের পাঠক হিসেবে বলা ভালো, সমাজতত্ত্ব সাহিত্যের ছাত্র হিসেবে, যে 19 শতাব্দীর ওই জলটাকে না মাথায় রেখে আমরা এই বিদ্যাসাগরের চরিত্র, কেন জীবনী রচনা হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি। জীবনী রচনা কেন করা হয়? কোন একজন ব্যক্তিকে স্মরণ করে রাখার জন্য, স্মরণীয় করে তোলার জন্য, তার যাপনকে স্মরণীয় করে তোলার জন্য, এবং তাকে অনুসরণযোগ্য করে তোলার জন্য। অনেকগুলো কারণের মধ্যে দিয়ে আমি তৈরি করি রচনার, কারোর জীবনে, আত্মজীবন, অন্যেরা জীবন রচনা করছে, গুরুত্বপূর্ণ, সমাজের কাছে গুরুত্বপূর্ণ, তাই কোনো না কোনো সেই সমাজের কাছে যেটা সাহিত্যিক জায়গা থেকে। যেমন রামগতি ন্যায়রত্ন যখন বিদ্যাসাগরের চরিত্র লিখছেন, মূলত তিনি বাংলা ভাষা সাহিত্যে তার যে অবদান, সেই জায়গা থেকে রচনা করছেন। বিভিন্ন জন বিভিন্ন কারণে রচনা।
এই যে রচনাগুলো, এই রচনাগুলো পেছনে কিন্তু অন্য একটা জায়গা থাকে, সেটা হচ্ছে যে যিনি রচনা করছেন তিনি একভাবে যার জীবনী রচনা করছেন তাকেও কিন্তু নির্মাণ করছেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, মডার্ন সেলফ তৈরি হয় হচ্ছে একভাবে ন্যারেশন। তো যিনি করছেন, লিখছেন, তার মতাদর্শ, তার রাজনীতি, তার ভাবনা ইত্যাদি প্রভৃতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জীবনী রচনার ক্ষেত্রে। এখানে আমরা হয়তো খুব গভীরে একটু বা খুব গভীরে বা যতটুকু যাওয়া যায় যে বিষয় আমরা একজনেরটা একটু পড়বো বেশি করে, পাশাপাশি রেখে হয়তো কখনো কখনো অন্যদের দিকে দেখবো। সেটি হচ্ছে বিহারীলাল সরকার। আমি কেন বিহারীলাল সরকার, তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো বিহারীলাল সরকারের এই জীবনীটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। তার জীবন, তার এই জীবনীটিকে মানে আশ্রয় করে ইংরেজিতে সুবল চন্দ্র মিত্র লিখেছে বা অন্য বহু জায়গায় চর্চিত। তুলনায় বলা হয় বিহারীলাল সরকারের জীবনীটি অনেক বেশি বস্তুত বাস্তবের কাছে। তো সেটা ফলে আমি সেটাকে নিয়ে দু একটা কথা বলবো। কিভাবে বিদ্যাসাগর তার এটা প্রস্তুত হচ্ছে, নির্মিত হচ্ছে। আমি কিছু কিছু অংশ পড়ব, কারণ না হলে সময়ের ব্যাপারটা হয়তো মাথায় থাকবে না। এখানে আরেকজনের কথা আমার বলতে ইচ্ছে করছে শুরুতে প্রেক্ষিত হিসেবে, এই যে আইডেন্টিটি, আইডেন্টিটি তৈরির ক্ষেত্রে কাজ করেছেন পিটার ব্রুকস। তার এনিগমাস অফ আইডেন্টিটিতে তিনি দু ধরনের আইডেন্টিটি নির্মাণের কথা বলেন। তার মধ্যে আত্মপরিচিতির যে নির্মাণ, আত্মপরিচিতির আইডেন্টিটি প্যারাডাইম, এই আইডেন্টিটি প্যারাডাইমে তিনি মানে দুটো ভাবে এই আত্মপরিচিতির নির্মাণের কথা বলেন। একটা হচ্ছে আইডেন্টিটি প্যারাডাইম, আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেটরি প্যারাডাইম। আইডেন্টিটি প্যারাডাইম হচ্ছে যে আমি জীবনে যা যা করেছি ঠিক যার তথ্য আছে, একদম পাথুরের তথ্য তাকে বর্ণনা করা হচ্ছে। আর আইডেন্টিফিকেটরি হচ্ছে কল্পনা, স্বপ্ন, মিল ইত্যাদি মিলিয়ে চলছে। বিদ্যাসাগর এই আইডেন্টিফিকেটরি প্যারাডিমের মধ্যে কিভাবে পড়লেন, কেন পড়লেন, এখানে এত বড় জায়গা আচ্ছা পড়ছি, পড়লে হয়তো কিছুটা পড়লে তারপর আমি সেটা করা যাবে। ধরা যাক কোন রূপটিকে আমি প্রধান করি। একজন, এটা মাথায় রাখতে হবে যে একজন যখন জীবন যাপন করছেন তিনি জীবনে বহু মাল্টিপুল, যার চারিত্রিক বৈশিষ্ট্য, যার বহুমুখী, তার মধ্যে থেকে তার বহুমুখিত্বকে আমি তুলে নিয়ে আসবো, নাকি কোনো কোনো রূপকে, কোনো কোনো বিশেষ বৈশিষ্ট্য আমি সামনে নিয়ে সেটি তার একমাত্র মানে বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরবো। এখানেই কাজ করে আসলে মতাদর্শের, যেটি দেখা যাবে বেশিরভাগ বিহারীলাল কিভাবে নির্মাণ করছেন। একদম শুরু থেকে আমি পড়ি, গ্রন্থ রচনার শুরুতে অবতরণিত অংশ বিহারীলাল সরকার লিখছেন, দ্বিতীয় দাতা কর্ণ এবং দয়ার সাগর অনাথ বান্ধব বঙ্গের বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দে 29 জুলাই বা 1298 সালে 13 শ্রাবণ মঙ্গলবার কি হলো ত্যাগ করলেন। দেখুন, উদ্ধৃত অংশ পাঠ করলে খেয়াল করবেন ব্যবহৃত বিশেষণ একদম শুরুতেই বিহারীলাল সরকার বিদ্যাসাগরকে দ্বিতীয় দাতা কর্ণ, দয়ার সাগর এবং অনাথ বান্ধব বলে বিশেষিত করেন। যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নামের জন্য, বিদ্যার জন্য, গভীরতার জন্য পরিচিত, সেটি কিন্তু তিনি উল্লেখ করেন। এখানে কি লিখলেন পরে, বলা বাহুল্য বিদ্যাসাগর বলিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বলা বাহুল্য, প্রয়োজন। তারপরে কি লিখছেন, যাহার করুণায় শত শত নিরন্ন নিরাশ্রয় অন্যাশ্রয় পাইবে, যাহার আশ্রয় থাকিয়া অগণিত অনাথ আতুর দীন হীন দুস্থ দরিদ্র অসহায় আত্মীয় নির্বিশেষে প্রতিপালিত হইল, যাহার অপার দয়া দাক্ষিণ্য কপর্দকহীন অধমর্ণ উত্তমর্ণ নিদারুণ নিপীড়ন হইতে রক্ষা পাইবে, যাহার সহৃদয়তা গুণে মল মূত্র পূরিত রুগ্ন পথিক গৃহে আনিত হইয়া যথাযোগ্য ঔষধ পথ্য পাইবে, যাহার জ্বলন্ত জীবন্ত দৃষ্টান্ত
অতি বড় কুপুত্র অতুল মাতৃভক্তি শিক্ষা পাই, সেই ক্ষণজন্ম ভাগ্যবান পুরুষ লোকান্তরিত, সেই করুণ প্রতিম অনুপম করুণাময়ের কথা স্মরণ হইলে হৃদয়ের শোক সাগর উত্তরি যায়। দয়াদাক্ষিণ্য নিরন্নের অন্নদাতা, ভয়ার্তের ভয়ত্রাতা, বিপন্নের উদ্ধারকর্তা, দীনহীনের দয়ালু পালক পিতা। এগুলো কি না ভেবে ব্যবহার করে? এগুলো কি শুধু ফলনের কথায় চলে আসছে? পেছনে কোনো নির্বাচন নেই? শৈলীর আলোচনায় নির্বাচন নিয়ে অনেক কথা। কোন কোন শব্দ কোন কোন ভাবে বলবো এটা গুরুত্বপূর্ণ। কিভাবে বলবো জায়গা, এভাবে দয়াবান করুণাময় দানি এই রূপটিকেই সামনে নিয়ে চলে আসলেন। একদম শুরু থেকে গোটা জীবনী যদি আমরা দেখে যাই, তার মধ্যে আমরা যাবো দেখতে 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 যাবো এই রূপগুলো অন্যতম। আমি আরেকটু দেখছি, আরেকটু আরেকটু পড়ে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য যদি কেউ থাকে। বিধবা বিবাহ প্রচলন আইন আমরা জানি বিদ্যাসাগরের জীবনের অন্যতম কাজ, যে কাজের জন্য তিনি প্রাণপাত পরিশ্রম করে জনমত সংগঠিত করেছেন, যে কাজের জন্য তিনি অর্থনৈতিকভাবে সর্বশান্ত হওয়ার মুখে পৌঁছেছিলেন, সেই বিধবা বিবাহ সম্পর্কে অবতীর্ণ তরণিত অংশে মন্তব্য করা হচ্ছে। মন্তব্যটা গুরুত্বপূর্ণ। তাহার বিধবা বিবাহ প্রচলন প্রক্রিয়া সম্বন্ধে হিন্দু সাধারণে একমত হইতে পারে নাই সত্য, কিন্তু তাহার দয়া প্রণোদিত দানের সাত্বিকতা কেহ অস্বীকার করিতে পারে। দানে বিদ্যাসাগর শাস্ত্রের মর্যাদা রক্ষা করবে। মাথায় রাখার বিষয় আমাদের, দানে বিদ্যাসাগর কোথায় কি করেছেন? বিদ্যাসাগর কিন্তু শাস্ত্রের মর্যাদা রক্ষা করেছেন বলছেন। বিদ্যাসাগর কেন আমরা মনে রাখবো? কারণ তিনি শাস্ত্রের মর্যাদা রক্ষা করেছেন কিভাবে? দান। তারপর কি বলছেন? তাহার বিধবা বিবাহ প্রচলনের কার্যানুষ্ঠান সম্বন্ধে যাহারা বিরুদ্ধবাদী ছিল, তাহারাও ওই কার্য অতিমাত্র দয়া প্রবণতার ফল বুঝিতে পারিয়া তাহার প্রতি ভক্তিহীন হন। যারা তার বিরোধিতা করেছিলেন, খারাপ কাজ বলেছিলেন, বিধবা বিবাহ প্রবর্তন, যারা বিধবা বিবাহের বিরুদ্ধে ছিলেন, তারা নাকি তার প্রতি ভক্তিহীন হন। বিধবা বিবাহের একদিকে কি করলেন? বিধবা বিবাহের মতন সামাজিক সংস্কারমূলক কাজকে একদিকে অত্যন্ত লঘু করে দেওয়া হলো, তার বদলে দয়া প্রণোদিত দানকে বড় করে দেখানো হলো। আর কি হলো? আর মন্তব্য করা হলো যে দানে বিদ্যাসাগর শাস্ত্রের মর্যাদা রক্ষা করে। এটা তো এক মন্তব্য। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথাও কিন্তু তিনি এখানে বলা হয়, সেটা হলো যে মিথ্যে কথা যেটা বলা, যে এমনকি জীবনী রচনার মধ্যে দিয়ে তথ্য থেকে সরে যাওয়া হচ্ছে কি, যে যারা লিখেছেন যে যারা বিধবা বিবাহের বিরুদ্ধবাদী ছিলেন তারা তার প্রতি ভক্তিহীন, যেন বিরুদ্ধবাদীরা বিদ্যাসাগরকে সম্মান দেখিয়েছে, সম্মান জানিয়ে বিষয়টি মেনে নিয়েছে। অথচ বিধবা বিবাহকে কেন্দ্র করে তার বিরুদ্ধে শারীরিক আক্রমণ চলেছিল, এটা আমরা জানি। তার বিরুদ্ধে তৎকালীন বুদ্ধিজীবীরা ব্যাপক আক্রমণে নেমেছিলেন। যে একটা উদাহরণ দিচ্ছি, ঈশ্বর জানা, আমি এই কন্ট্রাডিক্ট করার জন্য, বিরোধিতা করার জন্য, আমি যে ঠিক বলছেন না বিহারীলাল সরকার, তার জায়গা থেকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যারা শুনছেন শ্রোতাদের, তাদের জন্য ঈশ্বরগুপ্ত সে সময়ের বিখ্যাত কবি, এখনো আমরা খুবই সত্যি সত্যি ঈশ্বরগুপ্ত খুব জরুরি কবি, তাকে জানা প্রয়োজন, তাকে পাঠ করা প্রয়োজন। শুধু কবি হিসেবে নন, পত্রিকা সম্পাদক ছাড়াও তিনি বহু বহু কাজ করেছিলেন যা গুরুত্বপূর্ণ। কবি কবিয়ালদের জীবন, তার বিদ্যাসাগর সম্পর্কে শ্রীমান ধীমান নীতি নির্মাণ কারক, যারা সবে হতে চান বিধবা তারক, নতভাবে নিবেদন প্রতি জনে জনে, আইন বৃক্ষের ফল ফলিবে কেমন, গোলেমালে হরিবোল গন্ডগোল সার, নাহি হয় ফলদয় মিছে হাহাকার। আরেকটি অগাধ বিদ্যার বিদ্যাসাগর, তরঙ্গতায় রঙ্গ নানা, তাতে বিধবার কুল তরি, অকুলেতে কুল পেল। ঈশ্বরগুপ্ত ব্যঙ্গ করছেন
বিদ্যাসাগর কৃষ্ণগুপ্তের সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদকীয় দপ্তরের চিঠিতে গান প্রকাশিত হয়। আমি শুনে এলাম ওদের টোলে, শুনে মন গেল উতুলে, রাড়ের বিয়ের চাপা নাকি এসেছে, বুঝি বিদ্যাসাগর এতদিনে বিধবা নারীগণে একলা শোয়ার কত জ্বালা জেনেছে। কি পরিমাণে আক্রমণ অথচ বলা হচ্ছে। আরেকটি উদাহরণ দিয়ে আমি উদাহরণ বাড়াবো না। মানে একাধিক প্রচুর উদাহরণ এখানে দেওয়া যায়। বঙ্কিমচন্দ্রের বিশ্ববিদ্যের কথাও এই নিয়ে থেকে আলোচিত হয়। অর্থাৎ বাস্তব হচ্ছে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে, তার সম্পর্কে ব্যঙ্গ করা হচ্ছে, লেখা হচ্ছে, অথচ যখন পুনর্নির্মাণ করছে সময়কে, রিকনস্ট্রাকশন অফ হিজ, ইতিহাসের পুনর্নির্মাণ করছে, সময়ের পুনর্নির্মাণ করছে, সেই চরিত্রটিকে আমি আমার প্রয়োজনে ব্যবহার করার জন্য আমি এখন নির্মাণ করছি, তখন কিন্তু বাকি যারা হিন্দুত্বের ধ্বজাধারী বা যারা সংস্কারের বিরোধিতা করেছিলেন তাদের ভূমিকা আমি ঋণাত্মক ভূমিকাকে ব্যবহার মানে এই বলে আমি একটা জায়গায় একটু পড়তে চাইছি, দুটো জায়গা আমি একটু পড়ি এই বিহারীলাল থেকে, এবং আগে পড়ি হচ্ছে বিদ্যাসাগরের নিজের লেখা। এই যে এটা কথা যে এই লেখাতে গৌরব লিখেছে বীর হিসেবে গড়ে তুলতে হবে বা দেখা হবে তার বংশ গৌরব সব দিক থেকে তাকে আদর্শ হিসেবে মান্য হিসেবে গড়ে তোলা কেন প্রয়োজন পরে বলবো আমরা। আমি শুধু উদাহরণ বলে যাই। এই যে দামোদর সাথে বলেছেন এটা মোটামুটি সেখানে পড়েন, সেখানে কিন্তু তার এরকম শুধু দামোদর পার হচ্ছে না, দামোদর পার হচ্ছে, পার হয়ে গিয়ে তারপর আবার নদী সেটা পার হচ্ছে, পার হয়ে আক্রোশ চলে যাচ্ছে, মানে অমানসিক অমানসিক নয়। এরপর দুটো মানে বললে তো সুপার হিরোদের মতো বিভিন্ন জনের জীবিকা বিভিন্ন জনকে নির্মাণ করছে। তর্কবান মহাশয় অতিশয় বলবান, নিরতিশয় সাহসী। একটু এগিয়ে যাচ্ছি। মনুষ্যত্ব দূরে অন্য হিংস্র জন্তুকেও তিনি জ্ঞান করিতেন। 21 বছর বয়সে তিনি একাকী মেদিনীপুরে যাইতেছিলেন। প্রভৃতি হিংস্র উপদ্রব ছিল। এক স্থলে খাল পার হইয়া তীরে উত্তীর্ণ হইবা মাত্র ভালুকে আক্রমণ করিল। ভালুক নর প্রহারে তাহার সর্বশরীর ক্ষতবিক্ষত করিতে লাগিল। তিনিও অবিশ্রান্ত লৌহযষ্টি প্রহার করিতে লাগিলেন। ভালুক ক্রমে নিস্তেজ হইয়া পড়িলে তিনি তদীয় উদরে উপর্যুপরি পদাঘাত করিয়া তাহার প্রাণ সংহার করিলেন। এইরূপেই ভয়ঙ্কর শত্রুর হস্ত হইতে নিস্তার পাইলেন বটে, কিন্তু তৎকৃত ক্ষত দ্বারা তাহার শরীরের শোণিত অনবরত বিনির্গত হওয়াতে তিনি পর্যন্ত তাহার শরীরে স্পষ্ট প্রতীয়মান। পিতৃদেবের ও পিতামহীদিগের মুখে সময়ে সময়ে পিতামহদেব সংক্রান্ত যে সকল গল্প শুনিয়াছিলাম তাহারই স্থূল বৃত্তান্ত উপরিভাগে লিপিবদ্ধ হচ্ছে। বিদ্যাসাগর নিজে লিখছেন, বুঝতে পারলেন এটা মোটামুটি যে খাল পার হয়েছে ছিল, প্রাণ বাঁচাতে বারবার মেরে গেছে, কোন রকমে নিজে বেঁচে গেছেন, পেটে তারপরে মেরে পালিয়েছে। এবং
এবং সেটা বলতে এটাও আমরা গল্প শুনি, বিদ্যাসাগর নিজে বলছে যে স্থূল বিষয় বর্ণনা করলাম এবং গল্প শুনেছি। দেখুন, আর অথচ এই জিনিসটি বিহারীলাল সরকার এক সময় তিনি বীরসিংহ হইতে মেদিনীপুরে যাইতেছেন, পথের মধ্যে এক ভল্লুক তাহাকে আক্রমণ করে। তিনি ভল্লুককে দেখিয়াই এক বৃক্ষের অন্তরালে দণ্ডায়মান হন। ভল্লুকও তাহাকে ধরিবার চেষ্টা করে। ভল্লুক যেমন দুইটি হস্ত প্রসারণ করিয়া ধরিতে যাইল, তিনি অমনি তাহার দুইটি হাত ধরিয়া বৃক্ষে ঘর্ষণ করিতে লাগিলেন। ভল্লুক তখনই মৃতপ্রায় হইয়া পড়িল। ভালুক ধরতে এসছে, ভালুকের হাত ধরে এমন গাছের মধ্যে ঘষে গেল, ভালুক তাতেই মরে গেল প্রায়। রামজয় তাহাকে মৃতপ্রায় দেখিয়া চলিয়া যাইবার উপক্রম করিল, যে আপনি শুধু হাত ঘষেই মেরে ফেলেন, থাক আমি চলে যাই। ভল্লুক কিন্তু তাহার পশ্চাৎ ভাগ নকরাঘাত করে, চলে যাচ্ছে, পেছন থেকে এসে নখ দিয়ে মেরেছে, যে পালিয়ে মানে কোন রকম পেছন সামনাসামনি হওয়ার সাহস নেই। রামজয় অনন্যপায় হইয়া হস্তস্থিত তাহার প্রাণ নাশ করে। ঠিক আছে, কি আর করবো, তীর তোকে এত শুধু হাত দিয়ে মারছিলাম, হলো না দৌড়দণ্ড দিয়ে। মানে এই যে অতিরেক, এই অতিরেক নিজের নিজের ঠাকুরদের শুধু এই অতিরেক, একই জিনিসের অতিরেক আমরা দেখতে পাবো তার শ্বশুর সম্পর্কে। এই জায়গাটা আমি একটু করি, খুব গুরুত্বপূর্ণ এই বিহারীলাল করছেন। মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে, তার কারণ হচ্ছে যে এই পেডিগ্রি যেন মানে কোথাকার সন্তান, বংশ গৌরব, এটি খুব গুরুত্বপূর্ণ, এটা বলা যায়। মানে এখানে পড়ার আমার অনেকটা সময় প্রায় চলে গেছে, 27 মিনিট। মানে ব্যাপারটা এরকম যে পাশের গ্রামের সঙ্গে এদের শত্রুঘ্ন ভট্টাচার্যের এই গ্রামের এদের একটা মানে সমস্যা ছিল। তো এই শ্বশুর যাচ্ছে, মানে শত্রুঘ্ন ভট্টাচার্য যাচ্ছে, গিয়ে দেখছেন যে মানে যাদের সঙ্গে সমস্যা, তারা কি করেছে যাতে ওই চড়ক নিয়ে না যেতে পারে, একটা হাতি, বড় হাতি নিয়ে এসে হাতি দাঁড় করিয়ে রেখেছে, গ্রামে ঢুকতে পারবেন। তার পেছনে রথ দাঁড় করিয়ে রেখেছে, তার পেছনে লোকজন। বর্ণনা কি এই মানে বর্ণনা করলে তো মানে মনে হবে যে সুপার হিরো, মানে তারাও সব এদিক ওদিক চলে যাবে। কি করলো সে, মানে তার বর্ণনাটা আমি পড়ছি, পড়লে মানে মানে সময় লাগবে। তা দেখে শত্রুঘ্ন একটা ইট তুলে নিল, ইট তুলে নিয়ে কি বললো যে হাতি দিয়ে পড়িয়ে, মানে এই পুরো এই গল্প না পড়লে তিনি গাজন লইয়া সেই দিকে অগ্রসর, কিন্তু গিয়া দেখেন পল্লীর পথের সম্মুখে কি হস্তি দণ্ডায়মান, তৎপশ্চাতে কিয়দ্দূরে একখানি রথ, তৎপশ্চাতে আরো দূরে প্রতিপক্ষের অবস্থিত ছিল। ভট্টাচার্য বুঝিলেন এসব গতিরোধের ব্যবস্থা। তিনি কিন্তু কিছুতেই ভ্রুক্ষেপ না করিয়া পথ হইতে একখানি ইট কুড়াইয়া লইলেন। পরে হস্তির শুণ্ড বগলে চাপিয়া রাখিয়া সেই ইষ্টক খণ্ড দ্বারা হস্তিকে এমনই প্রহার করিলেন যে হস্তি তাহা সহ্য করিতে না পারিয়া গর্জন করিতে করিতে পলায়ন করিল। ইট তুলে নিল, তুলে নিয়ে হাতির সুরকে ধরে বগলে চেপে এমন মারলো যে হাতি পালিয়েই গেল। তারপর লাঠি মেরে লাফ ফেলে দিচ্ছে। তারপর প্রতিপক্ষ সবাই গিয়ে মানে আশ্রয় নিচ্ছে বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে আশ্রয় নেওয়ার ফলে কি হচ্ছে, তিনি মানে লাথি মেরে মোটা মানে কাঠের দরজা, যার মধ্যে লোহার কিলক লাগানো প্রচুর, লাথি মেরে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে তার পায়ের নানা জায়গায় পেরেক ফুটে যাচ্ছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। লোকেরা বলছে তোমার পায়ে পেরেক ফুটে আছে, বলে ফুটুক। আরো তার সম্পর্কে আরো বলছেন যে পিঠে একবার ব্রণমতন হয়েছে, কি দিয়ে কাটবে? ডাক্তারকে বলছে না, ক্লোরোফর্ম করতে হবে না। ক্লোরোফর্ম কেন করবেন, এমনি কাটুন। ডাক্তারের কাটতে গিয়ে ছুরি ভেঙে যাচ্ছে, তিনি নিজে বলছেন, নিজে কাস্তে নিয়ে আসছেন, কাস্তে নিয়ে বলছে এবার কাটো, বলে এইভাবে যাচ্ছে। এই মানে নিট শুধু কিন্তু তৈরি করা হচ্ছে বিদ্যাসাগরের মাতৃভক্তি নিয়ে নয়, মাতৃভক্তি, বীরত্ব, বাস্তব থেকে মানে দূরে চলে যাচ্ছেন কেন, হয়ে যাচ্ছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এটা করছে। প্রথমত এটা মনে রাখতে হবে যে
শতাব্দীর প্রথম দিকে যে কাজ রামমোহন শুরু করেছিলেন, অর্থাৎ পশ্চিমী জ্ঞান তত্ত্বের যে জায়গা, সেই জ্ঞান তত্ত্ব অনুযায়ী একদল এদেশীয় মানুষ তৈরি করা এবং যারা ধীরে ধীরে ক্ষমতায় আসবে, যে ধারাকে আরেকটু অন্যভাবে বিদ্যাসাগর নিজের মতন করে নিয়ে যাচ্ছেন। 1857, 60, 62 অব্দি কিন্তু বিদ্যাসাগর মানে তৎকালীন সমাজ সংস্কার আন্দোলনের নেতৃত্ব। ধীরে ধীরে সেই সময় গোষ্ঠী হিসেবে কারা খুব গুরুত্বপূর্ণ সমাজে? ব্রাহ্মরা। পরবর্তীতে মানে দ্বারকানাথ, ওদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে কেশব সেনের উত্থান ঘটছে। কেশব সেন প্রাথমিকভাবে 6-এর দশক মানে 1860-62 থেকে যখন বেরিয়ে যাচ্ছে এই দেবেন্দ্রনাথ ঠাকুরদের থেকে সঙ্গে ত্যাগ করছেন এবং আদি ব্রাহ্ম সমাজ তাদেরটা হচ্ছে, তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তৈরি করছেন, তিনি লিড করছেন এবং ব্যাপক মানুষ তখন কিন্তু ব্রাহ্ম ধর্ম কিন্তু ব্যাপকভাবে মানুষকে সমাবেশিত করতে পারছে একটা ধরনের সমাজে নাড়াচাড়া। একই সময় সেই সময় সমাজে কিন্তু অন্য একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই সময় তৈরি হচ্ছে, সেটি হচ্ছে জাতীয়তা বোধের। মাথায় রাখবেন, ইন্ডিয়ান ন্যাশনাল থিয়েটার তৈরি হবে কদিন পর, 1872-এ। ন্যাশনাল পত্রিকা, হিন্দু মেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতি গঠন, সেই জাতি গঠন কি, যে জাতি গঠন মানে কার বিরুদ্ধে? এখানে অপর হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে এক ধরনের ভারতীয়ত্ব, কিন্তু সেই ভারতীয়ত্বের মধ্যে নেসেসারি মূলগত আছে হচ্ছে হিন্দু পরিচিতি। তার কারণ খুব, এই হিন্দু পরিচিতি, এই হিন্দুত্ব আজকের মতন খুব মানে একই রকম তা কিন্তু না। তার একটা বড় কারণ হচ্ছে যারা এখানে আসছে, আমরা যদি সেই সময় আপনারা মানে বিনয় ঘোষ করলে সেখানে তিনি আলোচনাগুলো করেছেন যে কত শতাংশ মুসলিম, 97% হিন্দু উচ্চশিক্ষিত, মানে উচ্চশিক্ষিত ছাত্রদের যে তথ্য নেওয়া যায় সেখানে 97% হচ্ছে হিন্দু, 2% একটু বেশি মুসলিম। মুসলিমরা এই এগোচ্ছেন না, তার কিছু কারণ আছে আবার ঐতিহাসিক রাজনৈতিক। ফলে এই যারা এই নতুন জ্ঞান, এই যে জাতীয়তা বোধ, এ তো পশ্চিমী শিক্ষা জাত একটি বোধ, এই বোধে যারা উপনীত হচ্ছেন তারা কিন্তু এই পশ্চিমী শিক্ষা থেকেই তারা তারা সেই জায়গাটায় আসছে। এখানে মানে মানে সাধারণভাবে মুসলিম উপস্থিতি কম, এটিও একটি কারণ, যেখানে নেসেসারিলি হিন্দুত্ব, এই হিন্দু বোধ এটাই তৈরি হয়ে গেছে। আরো একটা কারণ আছে, সেখানে সেই নানান বক্তব্যগুলো তৈরি হচ্ছিল যে এই যে জাতীয়তা বোধ, এই জাতীয়তা বোধ তৈরি হওয়ার ইংরেজদের যে দেখা হচ্ছে, সেই ইংরেজদের শত্রুত্ব তো কোন জায়গায়, যে নতুন জাতি 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 ন্যাশনাল যে বোধ, জাতীয়তা বোধ যে তৈরি, সেখানে সাম্রাজ্যের যে শত্রু, তাদের ধর্মীয় পরিচিতিটা মুখ্য হিসেবে চলে আসছে। কেন? এক মিশনারি অ্যাক্টিভিটি। মাথায় রাখতে হবে, প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছে তখন কিন্তু মিশনারি অ্যাক্টিভিটি, মিশনারি কাজকর্ম, তাদের যে অঞ্চল ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানে নিষিদ্ধ ছিল। যে কারণে উইলিয়াম কেরি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনের জায়গায় এসে নামতেই পারছেন না, দিয়ে শ্রীরামপুরে নামতেন। পরবর্তীকালে এগুলো হয়, আমরা জানি। পরে তারা অ্যালাউ করে মিশনারিদের, কারণ তাদের কাছে প্রথমে ধারণা ছিল যে এই নেটিভ সাবজেক্ট যাদেরকে আমরা, প্রজাদের যদি ধর্মবিশ্বাসে আঘাত হানি তারা খেপে যাবে, ঠিক যে তারা ভেবেছিল। তার প্রমাণ হচ্ছে যে যখন এই সংস্কারগুলো হচ্ছে, যে সংস্কারগুলো আইন হচ্ছে নতুন নতুন, যার একরকম নেতৃত্ব দিচ্ছেন বিদ্যাসাগর, সেই যে আইনগুলো হিন্দু ধর্মের কাছে আঘাত হিসেবে মনে করছেন হিন্দু ধর্মের যারা তৎকালীন যারা রক্ষপতি হিসেবে নিজেদেরকে সমাজে হাজির করেছিলেন, তারা খ্রিস্টান মিশনারি আছে, মুসলিমদেরও এক ধরনের ধর্মীয় বোধ আছে, হিন্দুদের নেই, এই জায়গাটা সামনে তারা তুলে ধরতে চায়। এবং হিন্দুরা এই যে বহু বছরে এক ধরনের অতীতের নির্মাণের মধ্যে দিয়ে এই সময় যে হিন্দুত্বের যে পুনরুত্থান হয়েছিল, সেখানে অতীতের গৌরবময় যুগের পুনর্নির্মাণ, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ছিল। সেই জায়গা থেকে কিন্তু মাথায় রাখতে হবে যে জাতীয়তাবাদী বোধ, কেশবচন্দ্র সেনরাও মানে যে কারণে কিন্তু ব্রাহ্মরাও মানে স্বাদেশিকতার জায়গা থেকে জাতীয় সঙ্গীত রচনা করার মানে প্রবণতা তাদের মধ্যে দেখা, রচনা করছে।
তা আচ্ছা, তো সেই যে মানে এই 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 জাতীয়তাবোধের জায়গা কেশবচন্দ্র সেন যখন নেতৃত্ব দিচ্ছেন তখন একরকম, তারপর কেশবচন্দ্র সেন একভাবে রামকৃষ্ণদেবের প্রভাবে পড়ছেন এবং তার ব্যক্তিগতভাবে নিজের মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে, কোচবিহারের রাজার সঙ্গে নিজের মেয়ে সুনীতি মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যে দ্বন্দ্ব উপস্থিত হতো, অর্থাৎ তিনি নিজে যে কথাগুলো বললেন তার বদলে তিনি হিন্দু মতে বিয়ে দেবেন, এটি গোটা সমাজ থেকে, গোটা ব্রাহ্ম সমাজ থেকে তার থেকে বিচ্যুত হল। শিবনাথ শাস্ত্রীরা বেরিয়ে গেলেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজ তারা তৈরি করলেন এবং তারা তৈরি করে আবার তারা নতুন জায়গায় নিতে শুরু করলেন। ফলে মাথায় রাখুন যে এরপর 1860-62 এই সময় থেকে যে নতুন নব হিন্দুত্বের উত্থান ঘটছে, তারা কি করছে, তারা এখন চেষ্টা করছে যে একটি জাতীয়তা বোধ তৈরি করতে, জাতীয়তাবাদী। এই জাতীয়তাবাদী বোধে গুরুত্বপূর্ণ কি, এই যে নেতৃত্ব যারাই হিন্দু ধর্মের মধ্যে বা তার চারপাশে আছে তাদেরকে গিলে নেওয়ার, আত্মীকরণ করার এক ধরনের একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা গিয়েছে। এই আত্মীকরণ প্রচেষ্টার মধ্যে থেকেই মানে কেশব সেনকে একভাবে গিলে নেওয়া হয়েছে। জনদেবের এক অর্থে নেতাই ছিলেন। এখানে এমন কাউকে প্রয়োজন ছিল, কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু মানুষ, তাদের কাছে কেশব সেন এমন কোন চরিত্রের প্রয়োজন হয়েছিল হিন্দুত্ব কাছে, পুনর্নির্মাণ করে তারা আইকন কতগুলো কতগুলো মডেল আছে ভাষাকে কেন্দ্র করে, সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আইকন। যেভাবে রবীন্দ্রনাথ আইকন তৈরি করা হয়েছে, ভালো খারাপের বাইরে এই কথাগুলো তৈরি করতে হয় কোন একটা জাতির যে এরা হচ্ছে সেই জাতির আইকন। সেই ধরনের সমাজ সংস্কার, সামাজিক চরিত্র আইকন খুঁজতে হচ্ছে। এই আইকন খুঁজতে গিয়েই বিদ্যাসাগর এই সমস্ত বৈশিষ্ট্য আত্মিকতা ছিল। বিদ্যাসাগর যখন কলকাতা থেকে দূরে সরে যাচ্ছে, সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছে, কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, সেই এই যে এরা আস্তে 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 বিদ্যাসাগরকে এই এই তার সঙ্গে এক ধরনের আত্মীকরণ প্রক্রিয়া শুরু হয়। সেই সময় অনেকগুলো সংগঠন তৈরি হয়, সনাতন ধর্মরক্ষী সভা, নতুন একটি বয়ান ন্যারেটিভ তৈরি হয়, সেটা হচ্ছে যে আর্য আর্য রক্ত যাদের মধ্যে রয়েছে, আর্য সংস্কৃতি, তারাই হিন্দু। আরজামি এবং সাহেবিয়ানা গুরুত্বপূর্ণ কাজ। এই এই যে নতুন বয়ান তৈরি হচ্ছে, সেই বয়ানের মধ্যে বিদ্যাসাগরকে যদি আমি না গিলে নিতে পারি, তাহলে যে নতুন জাতীয়তা বোধ সেটি খুব সফল হবে। জাতীয়তাবাদ তার যে বাঙালি যে আইকন পাবে সেটি হচ্ছে আজকে বাঙালির কাছে, যেমন বাঙালি যে আইকনগুলোকে ঘিরে সমাবেশিত ধরা যায়, পশ্চিমবঙ্গ মূলত, যদি পূর্ববঙ্গ বাংলাদেশ আজকে ধরি, পরবর্তীকালে তৈরি সেই কারণে বিদ্যাসাগরকে ঘেরাকরণ করা, আশ্বস্ত করার প্রয়োজন হয়েছিল। তার জন্য তাকে নির্মাণ করতে হলো, তার প্রধান কাজগুলো সেইগুলোর থেকে সরিয়ে দিয়ে তাকে নির্মাণের প্রয়োজন হয়ে পড়লো যে আমার মতন করে নির্মাণ। আমার মতন করে মানে তার গানের জায়গাটা বড় করে ধরা, তার করুণাময়ের মূর্তিটাকে বড় করে ধরো, তার দয়ার জায়গাটাকে বড় করে ধরো, সংস্কার, রাজনীতি, সনাতন ধর্মের বিরুদ্ধে তার যে জেহাদ, এগুলোকে কমিয়ে দাও, তার গুরুত্ব কমিয়ে দাও, তাকে কিভাবে মনে রাখবে। এবং এখানে গুরুত্বপূর্ণ কার কে করছেন, বিহারীলাল সরকার। কে এই বিহারীলাল সরকার, গুরুত্বপূর্ণ একটা জায়গা। সময় যাচ্ছে, আমি একটু পরে পরে যাচ্ছি, না হলে অনেক সময়টা মানে বঙ্গবাসী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিহারীলাল সরকার। পরবর্তীকালে কি হচ্ছে, বঙ্গবাসী পত্রিকা থেকে বেরিয়ে গিয়ে
একদল এক ধরনের তখন ইতিহাস লেখা হচ্ছে, আমাদের মাথায় আছে বিদ্যাসাগর কি লিখছেন, মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গলের অনুবাদ করছেন বাংলার ইতিহাস। একভাবে বাংলার ইতিহাসকে মার্শম্যান দেখছেন, বিদ্যাসাগর তারই মূলত তার মানে কিছু কিছু অংশ বাদ দিল, কিছু কিছু অংশ নিজের মতন করলো, মূলত তাকে অনুসরণ করে বাংলার ইতিহাস। কিন্তু মূল ইতিহাসটা কার রচনা? একজন ইংরেজের। একটা প্রচেষ্টা হলো, যে প্রচেষ্টা আমি ধরে ধরে পড়ছি না, সময়টা এগিয়ে যাবে, ইতিহাসকে নতুন করে লেখা। আজকে যেটা দেখি সেই এই ইতিহাসকে, যে এই ইংরেজরা যেভাবে আমাদের ইতিহাস রচনা করেছে, এটা যথাযথ আমাদের নিজেদের ইতিহাস রচনা। এই ইতিহাস রচনার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন এই বিহারীলাল। আমি আমি একটু পড়ে যাচ্ছি, আমি এটা আমার লেখা। আগে আগে বলেছি যে 19 শতকে রচিত যে জীবনী গ্রন্থগুলো, তার মধ্যে বিহারীলাল সরকারের রচনাটি সবথেকে জনপ্রিয়। বিহারীলাল সরকার ছিলেন বঙ্গবাসী পত্রিকা ও বঙ্গবাসী ছাপাখানার সঙ্গে যুক্ত। যখন বঙ্গবাসী পত্রিকায় সহবাস সম্মতি বিলের বিরুদ্ধে জনমত সংগঠিত করার চেষ্টা চলছে, তখন সেখানে কাজ করছেন বিহারীলাল। পরবর্তীতে বঙ্গবাসী পত্রিকা থেকে বিভিন্ন পুরাণ গ্রন্থ অনুবাদ করে সস্তায় বিক্রি করা হয়। তার মধ্যে পঞ্চানন তর্করত্নকৃত পরাশর সংহিতা অনুবাদ করে প্রচার করার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বিহারীলাল সরকার। মাথায় রাখুন, গুরুত্বপূর্ণ কে রচনা করছেন আমি একদম শুরুতে বলে গেছি। তার মতাদর্শ, তার রাজনৈতিক বোধ গুরুত্বপূর্ণ। গোটা সহবাস সম্মতি বিল আনছেন, যে কত সালে কত বছর বয়সে নারীর সঙ্গে সহবাস হতে পারে। সেখানে সহবাস সম্মতি বিলের বিরুদ্ধে, যে না জায়গা আছে সেখান থেকে যে ওই রজদর্শনের সেই তার বিরুদ্ধে যখন বিল আনার চেষ্টা হচ্ছে, তার বিরোধিতা করছে। পরবর্তীতে 1890 সালের ডিসেম্বরে যোগেন্দ্রচন্দ্র বসু একটি সচিত্র বাংলা সাময়িক পত্রিকা প্রকাশ করেন, যার নাম জন্মভূমি। এই পত্রিকাটি বঙ্গবাসী প্রেস থেকেই ছাপা হয়। সহবাস সম্মতি বিলের বিরুদ্ধে রক্ষণশীল হিন্দুদের পক্ষে যে পত্রিকাগুলি প্রচার করেছিল, তার মধ্যে অন্যতম এই জন্মভূমি। রক্ষণশীলদের পক্ষে প্রচার করেছেন এই জন্মভূমির মধ্যে কে আছেন? বিহারীলাল। এই পত্রিকাতে বিহারীলাল সরকার একাধিক ঐতিহাসিক প্রবন্ধ রচনা করেন। 1892 থেকে 93 এর মধ্যবর্তী সময় যোগেন্দ্রচন্দ্র বসুর উপদেশ অনুযায়ী বিহারীলাল সরকার এখানে একাধিক ঐতিহাসিক মৌলিক প্রবন্ধ লেখেন। এর মধ্যে পলাশী নামক প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি ইতিহাসকে দেখা বা ঐতিহাসিক প্রবন্ধ লেখার একটি নতুন ধারার সূচনা করেন। যে ধারা অনুযায়ী তৎকালীন বাংলার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ব্রিটিশ ঐতিহাসিকদের হাতে যেভাবে বর্ণিত হয়েছিল, তাকে ভিন্নভাবে দেখে ব্রিটিশ ঐতিহাসিকদের ভুল প্রমাণ করার একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে। এই ধারাবাহিকতাতেই পরবর্তীতে আমরা পেয়েছি অক্ষয় কুমার মৈত্রের সিরাজদৌল্লা, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী ইত্যাদি প্রভৃতি। সময় চলে যাচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই বিহারীলাল সরকার এই যে পুনর্নির্মাণ করছেন, নতুন আঙ্গিকে ইতিহাসকে দেখছেন, সেই জায়গা থেকে বিহারীলাল সরকারই তো গুরুত্বপূর্ণ মানুষ। বিদ্যাসাগর কি করতে পারে? ফলে বিদ্যাসাগরকে নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে, তাদের মতন করে বলা হচ্ছে তিনি কলিযুগের অবতার। গোটাটা শাস্ত্রের জায়গা, কারণ হিন্দুদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। কেন বিদ্যাসাগর হিন্দুরা কেন মান? কারণ তিনি তো কোনো আচার মানতেন না, তিনি শাস্ত্রের বিরোধিতা করেছেন। বলছেন যে কিন্তু তিনি কেন কলিযুগের যা হওয়া উচিত চরিত্র, সেই চরিত্র অনুযায়ী তিনি শাস্ত্রের পক্ষ থেকে হয়েছে। দানে বিদ্যাসাগর শাস্ত্রের মর্যাদা রক্ষা করিয়াছেন, আমাকে ওইখানে টানতে হবে, ঘুরিয়ে আমাকে হাতটা দিয়ে দেখাতে হবে। খুবই মজা লাগে 19 শতাব্দী পড়লে, মানে এই একরকম নির্মাণ, এই যে আজকে যা নির্মাণ হচ্ছে, হিন্দুত্ব এই শব্দটাই বাংলায় তৎকালীন যখন তৈরি করছেন, পদ্মফুল প্রতীক চিহ্ন সেই সময় তৈরি হয়েছে। এমন আত্মনির্ভর ভারত, এই শব্দটা গোটা এই বক্তব্যটা তৈরি হচ্ছে। কে করছেন, কে বলছেন প্রথম আত্মনির্ভর ভারত হতে হবে? আত্মনির্ভর মানে কি? ঠিক এখন যা বলা হচ্ছে প্রায় একদম প্রায় সেই কথা। কে বলছেন? গণেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর কোথায়? হিন্দু মেলা দ্বিতীয় বছরের ফলে আমাদের
শোনা যাচ্ছে আমি তো দেখিনি, যতক্ষণ বলে গেলাম। আমি জানি না শোনা গেল কি না। যাই হোক, 45 মিনিট হয়ে গেল। মানে মোদ্দা কথা হলো যে এই এক ধরনের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল তৎকালীন যারা জাতীয়তাবাদী, জাতীয়তাবাদী হিন্দু পুনরুত্থানবাদের ভিত্তিতে যে জাতীয়তাবাদ তৈরি হয়েছিল তাদের পক্ষ থেকে। সেখানে আত্মীকরণ করা হয়েছিল বিদ্যাসাগরকে। এই আত্মীকরণের প্রকল্পে বিদ্যাসাগরের সঙ্গে নানান মিথ তৈরি করা হয়েছিল, তার আত্মভক্তি নিয়ে প্রতিরেক তৈরি করা হয়েছিল তার বিভিন্ন আত্মীয় স্বজন তাদের সম্পর্কে। আচ্ছা, বেশিটাই নাকি শোনা গেছে, যাই হোক আমি জানি না, আমার আগেই দেখা উচিত ছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। যাই হোক, যদি এরপর কোনো কথা হয় আমি বলবো। এইভাবে জীবনী রচনার মধ্যে দিয়ে নির্দিষ্টভাবে বিদ্যাসাগরকে আত্মীকরণ অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়া হয়েছে। শুধু বিদ্যাসাগর নয়, নানানজনকে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়। বিদ্যাসাগরের কামাকে পড়লেন এবং তাদের কাছে জরুরি ছিল। আপনারা বিহারীলাল সরকার নিয়ে অনেক বলার, বিহারীলাল সরকার একটা ছোট্ট একটা অংশ আছে এই বিহারীলাল সরকারের এই জীবনীতে, বিদ্যাসাগরের জীবনীতে, বিহারীলাল সরকারের জীবনী। সেখানে রামকৃষ্ণদেব তার সম্পর্কে আলোচনা, সেখানে রামকৃষ্ণদেবকে নাকি বিদ্যাসাগর প্রচন্ড পছন্দ করতেন জাতীয় দেব, অথচ বাড়িতে একবারই গেছেন, মানে বিদ্যাসাগরের বাড়িতে শতক প্রণোদিত হয়ে গেছিলেন, বিদ্যাসাগরকে বলেছিলেন দক্ষিণেশ্বরে আসতে, কোনোদিন বিদ্যাসাগর যায়নি। এইভাবে গোটা ধারাটার সঙ্গে একভাবে মিলিয়ে নিতে চেয়েছিলেন। এইভাবে জীবনীকে আমাদের পড়তে হয়। আমরা পড়লাম, পড়বো, অনেক বড় আলোচনা, গভীর আলোচনা করার জায়গা আছে। আমরা আশা করবো এই আলোচনাগুলোতে তো আর সমস্ত কথা বলার কথা না, এখানে শুধুমাত্র কিছু ভাবনা, মানে এক্সচেঞ্জ, ভাবনার এক ধরনের বিনিময় হতে পারে। আমার কিছু বলার প্রাথমিক জায়গা, তার কিছু বলতে পারি যে এটা দেখতে পারেন, এটা পড়া যেতে পারে, এইভাবে দেখে যেতে পারে, একটা ভাবনা বলতে পারি, সেইটুকুই বললাম। প্রাথমিকভাবে এটুকু আমি বলে শেষ করছি। যদি এরপর কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারি। ধন্যবাদ। গৌরব। গৌরব, হ্যাঁ শোনা শান্তনু দা। যাচ্ছে? হুম হুম। আহ মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আপনি বোধহয় দেখতে পাননি। হ্যাঁ, না, আমি না না দেখিনি, সেটা সরি ঠিক আছে, সরি। অসুবিধে নেই। বেশিরভাগটাই শোনা গেছে, কোনো কোনো জায়গায় একটু অসুবিধা হয়েছে। তবে প্রথমেই আমরা একটা বলেছিলাম এই যে এতে এই সমস্যা, আমি একদম প্রথমে তবে তবে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে পারলাম, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি। যদিও কিছু কিছু জায়গায় যে সমস্যাগুলো হয়েছে, আমাকে অনেকে মেসেজ করছিলেন যে কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে না। সেটা আহ আরেকবার বললে আমি বললেও দিতে পারি আহ, ওই জায়গায়, সেটা যদি প্রয়োজন আমার হয়। মনে হয় অনেকগুলো জায়গা হয়েছে যেগুলো, বিশেষ করে যে শব্দগুলো একটু লো টোনে বলা হচ্ছে, একটা শব্দ বা দুটো শব্দ শোনা গেল না। তবে আমি যারা শুনছিলেন এতক্ষণ ধরে অনেকেই শুনেছেন, এবং তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে এই যে সাক্ষাৎকার গুলো এবং এই যে আলোচনাগুলো বলা উচিত, পরপর আমাদের বক্তৃতার মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এইগুলো হয়তো অনুলিখিত আকারে পরবর্তীকালে আপনারা পাবেন, এবং সেটা হয়তো অনেকটা পরিবর্ধিত আকারেই পাবেন। অতএব যে জায়গাগুলো শুনতে পাওয়া গেল না, সেই আক্ষেপটা বোধহয় তখন আর থাকবে না, এটা মনে করা যায়। যাক, আশা করা যায় ভালো তাহলে। আশা করা যায় একেবারে। বোধহয় ইন্টারনেটের সমস্যার জন্যই হচ্ছিল, কিন্তু তবুও শান্তনুদাকে অনেক ধন্যবাদ জানাবো, আসলে এতক্ষণ আমাদের সাথে শিলচরে ছিলেন। সমস্যা, শান্তনুদা বোধহয় কিছু বলছেন। শিলচরে ইন্টারনেটের সমস্যাটা বেশ হ্যাঁ, জোরালো। একটা একটা ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, বা কোনো সময় একটা ডিলের সমস্যা হচ্ছিল। যাই হোক, মোটামুটি আহ আজকের বক্তৃতার পর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন।
সেক্ষেত্রে মানে শান্তনুদাকে আমি বলেও ছিলাম যে আহ, এরকম একটা সুযোগ থাকে আর কি আরো আলোচনার, যদিও এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। হ্যাঁ এগুলোতে খুব একটা, আমি তো আগেই বলেছিলাম আমার ধারণা, মানে ওই এগুলো আড্ডা আড্ডা মারতে মারতে এই কথাগুলো ঠিক আছে বলা পারে। তবু এটা আমি আরেকবার বলে দেবো যে হয়তো আগামী দিনে অনুলিখিত আকারে এই বক্তৃতাটা আমরা পাবো, এবং সেটা খুব মূল্যবান একটা সংগ্রহ হয়েই থাকবে। শান্তনুদাকে ধন্যবাদ, এবং মানে এতটা সময় উনি ছিলেন এবং এমন একটা বিষয় নিয়ে বললেন। তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে। আজকের মতো ঠিক আছে। আচমনের তৃতীয় পর্ব তাহলে এখানেই শেষ করা যাক, এখনো যেহেতু কোনো কমেন্ট আসেনি। ঠিক আছে। বেশ, তাহলে ভালো থেকো ধন্যবাদ, ভালো থাকুন শান্তনুদা, কথা হবে সবাই। একেবারেই। ধন্যবাদ। নমস্কার, নমস্কার।